আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি খুবই হট একটি টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি, তথা আমাদের আইসিটি আদালতের বা আন্তর্জাতিক যে আদালত আমাদের আছে, তার যে চিফ প্রসিকিউটর ছিল জনাব তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, তাকে অলরেডি বিদায় দেওয়া হয়েছে এখান থেকে, অর্থাৎ তার যে চাকরির নিয়োগ, সেই নিয়োগকে বাতিল করেছে বিএনপি সরকার। তো এই বিষয়টা আসলে এর ভালো মন্দ কি সাইড আছে বা তার কি কতটুকু অবদান ছিল, এই বিষয়টা নিয়েই আমি আমার আলোচনা শেষ পর্যন্ত থাকছি। আশা করি আপনারাও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথমত একটু স্মরণ করতে চাই, এই ভদ্রলোককে, জনাব তাজুল ইসলামকে যেই দিন চিফ প্রসিকিউটর ঘোষণা দিয়েছিল সেই দিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম, এবং এই সরকারের যতগুলি ভালো কাজ তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ছিল এই কাজটা। এবং আমরা দেখেছি তাজুল ইসলাম সাহেব এমন একটি সময় দায়িত্ব বুঝে নিয়েছিলেন, যেই সময় বাংলাদেশে ওই সময় এই বিভাগে কাজ করাটা খুবই ডিফিকাল্ট ছিল। সেই বিষয়টাও তিনি আলোচনায় এনেছেন, যে একেবারে ভঙ্গুর অবস্থা ছিল, বিল্ডিং পরিত্যক্ত ছিল, তিনি যেখানে বসতেন সেখানে টিন সেট জায়গা ছিল, এবং কাগজপত্র সব ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে ভিজে টিজে, এবং আগের পতিত যারা ছিলেন তারা তো পলাতক ছিলেন, যে কারণে একেবারে ভঙ্গুর একটা অবস্থার ভিতর থেকে তিনি যেইভাবে এই মামলাগুলির গতিপথ বদলে দিয়েছেন, বলতে গেলে তার একক প্রচেষ্টায় বা তার সদিচ্ছার কারণে আমরা এই মামলাগুলিকে এতটা সুন্দরভাবে সামনে এগোতে দেখেছি, যেটা এখন বর্তমান সময়ে এসে সেটা মাঝপথে কিছুটা হলেও গতি কমার সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা তৈরি হচ্ছে। আমি যদি একটু নিউজটা আগে আপনাদেরকে একটু পড়ি। বাংলা সকল মিডিয়াতে এসেছে, তিনি অলরেডি লাইভ করে বিষয়টা ক্লিয়ার করেছেন তার কেন তাকে এই নিয়োগ বাতিল করা হলো। যেখানে আমরা একটা দেখতেছি, নিউজ দেখতেছি, তার নিউজের শিরোনাম করা হয়েছে যে নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক, বিদায় বেলায় তাজুল। আমরা যদি একটু ভিতরে ঢুকি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন সদ্য সাবেক এ প্রধান কৌশলী। তাজুল বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দীয় লোক বসাবেন, এটাই স্বাভাবিক নিয়ম, এখানে অবাক হওয়ার কিছু নেই। সোমবার পদ খেদানোর পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন তাজুল ইসলাম। প্রায় ১.৫ বছর দায়িত্ব পালনের পর বিদায় বেলায় অম্ল অম্ল মধুর অনুভূতির কথা বলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। কথা বলার শুরুতেই তাজুল ইসলাম নতুন প্রধান কৌশলীর প্রতি শুভকামনা জানান। প্রথম আমার রিয়াকশন হচ্ছে, আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানাই, তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, তিনি যাতে আমাদের রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব পালনে সফল হন। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এবং গত ১৫ বছরের গুম খুনের বিচার প্রক্রিয়া যেন নতুন নেতৃত্বের অধীনে অব্যাহত থাকে, সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন। এভাবে তিনি মূলত তার বক্তব্যটি শেষ করছেন, এবং সেখানে তিনি কিভাবে কাজ করেছেন, কিভাবে পেয়েছেন এবং পরবর্তীতে কিভাবে কাজের অগ্রগতি করেছেন, এই বিষয়ে একটি ফিরিস্তি তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তবে আমি এখানে জনাব তারেক রহমান এবং বর্তমান সরকার প্রধান হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তারেক রহমান সাহেব আছেন, আমি তার কাছে প্রশ্ন করতে চাই এবং বিএনপি সরকারের কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে বেশ কয়েকবারই আলোচনা এসেছেন, বেশ কিছু ভালো উদ্যোগ তিনি নিয়েছেন, ভালো কথা বলেছেন, তিনি এই পর্যন্ত আপাতত কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন এটা আমি দেখিনি আপাতত। তো তিনি নিয়োগের ক্ষেত্রে বলেছেন যে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কার দলীয় পরিচয় কি সেগুলি বিবেচ্য বিষয় নয়, বরং যোগ্যতারাই এখানে প্রাধান্য পাবে। তো আমি আমার জানার ইচ্ছা হচ্ছে যে এই ১.৫ বছর জনাব তাজুল ইসলাম এখানে যে দায়িত্ব পালন করেছেন, তার অযোগ্যতাটা কোথায় ছিল, তিনি কোন জায়গায় ফেইলর হয়েছেন, বা কোন জায়গায় তিনি পাস মার্ক পাননি, বা কোন জায়গায় তার কমতি বা খামতি ছিল, সেই বিষয়টা আমার মনে হয় এই সরকার স্পষ্ট করা দরকার। কারণ আইসিটি আদালত এটা ছেলে খেলা নয়, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, যেখানে আপনি সামান্যতম যদি একটু ভুল করেন, ত্রুটি করেন, আন্তর্জাতিক মহলে সেই বিষয়টা নিয়ে আলোচনায় আসবে। যে কারণে এখানে যেহেতু বিগত সরকার প্রধান তথা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হচ্ছে, এবং আগের আমলের অনেক মন্ত্রীদের বিচার হচ্ছে, এবং আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়টা অত্যাধিক গুরুত্বের সাথে তারা বিবেচনা করছেন যে বিচারটা কিভাবে হচ্ছে, কতটা স্বচ্ছ হচ্ছে, কতটা অগ্রগতি হচ্ছে, কোনো খামতি আছে কিনা, যে কারণে এখানে সামান্যতম একটু কমতি হোক সেটা আমরা প্রত্যাশা করি না। একই সাথে আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছেন, আহত হয়েছেন, জখমপ্রাপ্ত হয়েছেন,
তাদের দিকে লক্ষ্য করে আমরা বলবো যে এই বিচার যেন একটু সময়ের জন্য থমকে না যায়, গতি যেন একটু শিথিল না হয়, একটু সামান্যতম একটু বিলম্ব কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আমরা চাই যত দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে বিচার কার্য শেষ হোক। সেই জায়গা থেকে একজন 1.5 বছর যাবৎ যিনি কাজ করে আসতেছেন, তার অভিজ্ঞতা, তার জানাশোনা, প্রত্যেকটা জায়গায় তার যে পদচারণা ছিল সবকিছু তার নখদর্পণে ছিল। এই 1.5 বছর তিনি সবকিছু আয়ত্ত করে ফেলেছেন। ইভেন আমরা যদি বিগত সরকারের যতগুলি ভালো কাজ দেখেছি, আমি শুরুতেই বলেছি ওয়ান অফ দা বেস্ট ছিল এই তাজুল ইসলামের নিয়োগ, এবং তার কর্মকাণ্ড ছিল একেবারেই প্রশ্নহীন ভাবে, মানে 100তে মোটামুটি 90-95 মার্ক দেওয়ার মতো তিনি কাজ করেছেন। অনেক এসেছে, তার উপরে হুমকি এসেছে, অনেক ভাবে তাকে দেওয়া হয়েছে, ধমক দেওয়া হয়েছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। তিনি সামান্য সময়ের জন্য গতিপথ পরিবর্তন করেননি, বরং তিনি অদম্য স্পৃহা নিয়ে জুলাইকে একেবারে সত্যিকার অর্থে ধারণ করে, জুলাই যোদ্ধারা যেভাবে ধারণ করেছে, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তাজুল ইসলাম সাহেব সেম ওই একজন নিজেকে জুলাই যোদ্ধার জায়গায় বসিয়ে তিনি কাজ করেছেন। এবং কোনো জায়গায় আমি আপাত দৃষ্টিতে তার কাজের কোনো কমতি বা তার যে মানসিকতায় কোনো ঘাটতি আমি দেখিনি, বা সদিচ্ছার কোনো অভাব আমি দেখিনি। সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে তাকে হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। বিশেষ করে জেনজি প্রশ্ন শুরু করেছে, অনেকেই সমালোচনা করছে। বিশেষ করে আমরা একটু আগে দেখলাম আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জুলাই আন্দোলনের সবচেয়ে যে কয়েকজন বেশি দিক নির্দেশনা দিয়েছেন, ভিডিওর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তার ভিতরে একজন জনাব পিনাকি ভট্টাচার্য। তিনিও এর জবাব চেয়েছেন বিএনপি সরকারের কাছে, যে আমরা এর জবাব চাই, কি কারণে তার নিয়োগ বাতিল করা হলো। স্পষ্টভাবে আমরা এর জবাবটা চাই। বিশেষত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তিনি বলেছেন যে আমরা কোনো পদ পদবি বা কোনো দলীয় কোনো পদ পদবি বিচার বিশ্লেষণ করব না, বা নিয়োগের ক্ষেত্রে কোনো দলীয় কোনো এজেন্ডা আমরা বাস্তবায়নের চেষ্টা করব না, বরং আমরা যোগ্যতারাই দেখব। তাহলে একজন 1.5 বছরের প্রসিকিউটর তাকে বাতিল করবেন কি, কোন ভিত্তিতে, কি কারণে, তার মানে কমতিটা কি, তার বিরুদ্ধে অভিযোগটা কি, সেই অভিযোগটা সামনে আনতে হবে। ইভেন বর্তমান যাকে এনেছেন আমিনুল ইসলাম, তার যোগ্যতাটা কি, উনি কেন এই তাজুল ইসলাম থেকে সেরা, সেই বিষয়টাও আপনাকে প্রমাণ করতে হবে। স্বভাবতই একটা বিচার কার্য চলমান রয়েছে, কোনো বিচার কার্য শেষ হয়েছে, আপিলে আছে, কোনো আপিল নয়, কোনো কাজও বিচার শেষ হয়েছে, যেহেতু আসামি পলাতক, কোনো আপিল কোনোটাই হয়নি, কোনো বিচার একেবারে রায়ের পর্যায়ে আছে, কোনোটা সাক্ষীর পর্যায়ে আছে, কোনোটা জেরা হচ্ছে। তো এই অবস্থায় এসে হঠাৎ করে চিফ প্রসিকিউটরকে পাল্টানো, এটা কিন্তু অনেক বড় ধরনের একটি সমস্যা তৈরি করবে। বিশেষ করে মামলার গতিপথ বা মামলার যে চলমান যে গতি রয়েছে, সেই গতিতে কিছুটা ভাটা আসবে, যেটা অলরেডি সাংবাদিকরা নতুন যে চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন তাকে জিজ্ঞাসা করেছেন। তিনি বলেছেন না, দলীয় সরকার, তার যে বক্তব্যটা আমি শুনেছি যে দলীয় সরকার নাকি ক্ষমতায় আসলে বরং তারা প্রত্যেকটা জিনিসের গতি বাড়াইতে চায়, সে কারণেই তাদের দলীয় লোকদেরকে নিয়োগ দেয়। তার কথাগুলি আমার খুব বেশি যৌক্তিক মনে হয়নি, এবং আমার কাছে এখন অবধি মনে হচ্ছে না যে তিনি খুব বেশি মানে বাস্তবতার ভিত্তিতে বা খুব অভিজ্ঞতার সাথে তিনি এই কাজগুলি করতে পারবেন এবং একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন, সেটা আপাতত আমার কাছে এখনো সেই রকম কিছু মনে হয়নি। বাকি এখনই কেবল তিনি নিয়োগ পেলেন, 2-1টা কার্যদিবস তার দেখলে বা তিনি কি ধরনের পারফরমেন্স করেন সেই বিষয়টা যখন আমাদের সামনে আসবে, তখন এই বিষয়ে আমরা মন্তব্য করবো ইনশাল্লাহ। তার আগে আমরা মন্তব্য করতে পারছি না, কারণ এখনো তার কর্মযোগ্যগুলি আমার সামনে স্পষ্ট নয়। তবে তাজুল ইসলামের বিষয়টা আমি যেহেতু আগেই জানতাম, এ কারণে তাজুল ইসলাম সাহেব যখন প্রথম দিন তিনি নিয়োগ পান, সেদিনই আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম, এবং বিশেষত এই সরকারকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম যে এই জায়গায় এরকম গ্রহণযোগ্য এবং এরকম যোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য। তো সে জনাব তাজুল ইসলামের অধ্যায় আপাতত শেষ হয়েছে। তবে বিএনপি সরকারকে অবশ্যই আমরা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা আমার মনে হয় তাদের জবাব দেওয়া উচিত যে কেন, কি কারণে এটা করলেন। আমরা তো অনেক আগের থেকেই আমাদের একটা শঙ্কা ছিল, বিশেষ করে এই সরকার আসার পর থেকে আমরা বেশ কিছু উলটপালট ঘটনা আমাদের সামনে আসছে, যে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের অফিসগুলি খুলে যাচ্ছে। যদিও আজকে মহাসচিব বলছেন, তিনি বলেছেন যে আমি চাই না, তিনি কি বলেছেন আমার কাছে এটাও রেকর্ড আছে, যে আমি এটা পছন্দ করি না। তিনি বলেছেন যে কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস খুলুক, এটা চাইনি, মানে উনি এটা চাননি। আপনি যদি না চান তাহলে কিভাবে খুলছে? যেহেতু আইনগতভাবে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ, নির্বাহী আদেশে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ মানে
রাষ্ট্রীয় আদেশে যখন কেউ নিষিদ্ধ থাকে, কোনো সংগঠন নিষিদ্ধ থাকে, তাদের কোনো ধরনের কার্যক্রম চালানো সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই জায়গা থেকে বিএনপির কি কাজ? যদি সত্যিকার অর্থে তারা আওয়ামী লীগের প্রীতি তারা দেখাইতে চায়, তথা বিগত নির্বাচনে তারা ওই সমঝোতা, আমরা যেহেতু আলোচনা হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে চাঁদা, সেটাকে চাঁদা বলা যায় না টাকা নিলে, তো এরকম সমঝোতার ভিত্তিতে যদি আওয়ামী লীগকে তারা পুনরায় ইস্টাবলিশ করতে চায়, তাহলে সেটা প্রথমত তাদের যে কাজটা করতে হবে, আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যেহেতু নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নির্বাহী আদেশেই কিন্তু এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা যায়। যেমন আমরা বিগত সরকার তথা এই সরকারের আগের সরকার, আওয়ামী সরকারের শেষ সময় এসে তারা যখন নিশ্চিত হয়ে গেছে তাদের চলে যেতে হবে, ঠিক তার আগ মুহূর্তে তারা তড়িঘড়ি করে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তো পরবর্তীতে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা কিন্তু শুরুতেই কিন্তু জামাত ইসলামের সেই নিষেধাজ্ঞাটা আগে প্রত্যাহার করে নিয়েছে। বিষয়টা স্পষ্ট যে আগে সেটাকে প্রত্যাহার করে তারপরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ এসেছে। তো এখন যদি বিএনপি মনে করে যে না, আওয়ামী লীগের সাথে তারা একসাথে মিলেমিশে যেহেতু একাকার হয়েই নির্বাচনটা করেছে এবং আওয়ামী লীগের ভোটেই তারা নির্বাচিত হয়েছেন, তাদের সাথে যেহেতু সমঝোতা করেছেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিবেন, সেই কথা যেহেতু তারা কমিটমেন্ট যেহেতু তারা করেছেন, বিষয়টা যদি এরকম সত্যিকার হয়ে থাকে, তাহলে তারা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, তাহলে তো আমাদের এই বক্তব্যগুলি থাকবে না। আর যদি নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার না করেন, তাহলে যেহেতু আইন অনুযায়ী তারা এখনো নিষিদ্ধ, তাদের কোনো অফিস খুলতে পারে না। যেই যেই জায়গায় বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করেছে, সেই নেতাকর্মীদেরকেও আওতায় আনা উচিত। এবং যেই সব জায়গায় আওয়ামী লীগের লোকেরা অফিস খুলেছে, যেহেতু ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, অনলাইনে সবগুলোই পাওয়া যাচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। দুটোর একটা ব্যবস্থা করবেন, এই বিষয়টা আমাদের দাবি রইল। এবং এ কারণে আমাদের সন্দেহ ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে বা রাজনৈতিক কোনো সরকার আসলে এই জুলাই আন্দোলনের বিচারটা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে কিনা, এই সন্দেহ আমাদের অনেক আগের থেকেই ছিল। যে কারণে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি ছিল যে তারা যেন ন্যূনতম 1-2টা মামলার রায় শেষ করে দিয়ে যান। তারা সেটা করেছেন, করতে পেরেছেন, এজন্য তাদেরকে সাধুবাদ। সাথে সাথে আমাদের আশঙ্কার জায়গা যেন সত্য প্রমাণিত না হয়, সেটাও বিএনপিকে স্পষ্ট করতে হবে। যেহেতু তারা ক্ষমতায় আসার পরেই চিফ প্রসিকিউটরকে পরিবর্তন করলেন, আগের চিফ প্রসিকিউটরকে বাতিল করে নতুন একজনকে, তাদের দলীয় একজনকে নিয়োগ দিলেন, এখন আমাদের সন্দেহের জায়গাটা কিন্তু আরো ঘনীভূত হলো। অতএব বিএনপিকে আরো স্বচ্ছতার সাথে জবাব দিতে হবে এবং সময় বলে দিবে আসলে বিএনপি কি চাচ্ছে, জুলাইয়ের সাথে তারা কতটা নেগোসিয়েশন করতেছে, কতটা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং কতটা তারা জুলাইয়ের সাথে বিরুদ্ধাচরণ করতে চাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটা বিষয় তো আমাদের সামনে এসেছেই, যে তারা গণভোটে নির্বাচনের আগে গণভোটের পক্ষ অবস্থান নিয়েছে, যে কারণে জনগণের থেকে গণভোটের পক্ষের দল হিসেবে তারা একটা ম্যান্ডেট নিয়েছে এবং তারপরেই তারা সরকার গঠন করেছে। কিন্তু সরকার গঠনের দিনই তারা এই জুলাই সনদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইলো। তারা বিভিন্নভাবে তালবাহানা করলো, তারা বিভিন্ন রকমের আইন দেখাইলো, অথচ আইনে, যেই আইনে এই গণভোট অবৈধ হয়, একই আইনে জাতীয় নির্বাচনও অবৈধ হয়। আর যেই আইনে আপনি গণভোট অবৈধ করবেন, সেই আইনে জাতীয় নির্বাচনকে বৈধ করা এবং সেটা শপথ নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। অতএব আপনার কাছে যদি মনে হয় গণভোট অবৈধ, আপনার কাছে যদি মনে হয় সংস্কার কমিশনের বা সংস্কার পরিষদের শপথ নেওয়া অবৈধ, তাহলে আমি বলবো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া সেটাও অবৈধ। কারণ একই আপনার ছিল, বিধান ছিল, একই বিধানের বলেই আপনারা নির্বাচন করেছেন এবং যেই সংবিধান জপতেছেন, সেই সংবিধানের কোথাও প্রধানমন্ত্রী পদত্যাগ করার এই মানে বিভ্রান্তমূলক সিস্টেম নেই যে তিনি মৌখিকভাবে কেউ একজন বলবেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, জমা দিয়েছেন, কিন্তু আদতে তার কোনো কাগজ থাকবে না এবং 3 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা, সেই 3 মাস যাওয়ার পরে 1.5 বছর পরে নির্বাচন হবে। টোটাল বিষয়টা কিন্তু একেবারে এলোমেলো। সেই জায়গা থেকে কোনো ক্রমেই এই জাতীয় নির্বাচনকে আমি বৈধ বলতে পারি না, যদিও আপনি গণভোটকে অবৈধ বলেন। অর্থাৎ আপনি যদি গণভোটকে অবৈধ বলেন, আমি বলবো জাতীয় নির্বাচন অবৈধ এবং বর্তমান সংসদটা অবৈধ। আর যদি আপনি বলেন যে না, যেহেতু একটা বিপ্লব হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সময় আসলে সংবিধান পরিপূর্ণভাবে মানা যায় না বা সংবিধান বলবৎ থাকে না, সে কারণেই এই জাতীয় নির্বাচন বৈধ, তাহলে আমি বলবো গণভোটও বৈধ এবং গণভোটে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট বাস্তবায়ন করার নৈতিক দায়িত্ব আপনাদের। সেই আহ্বান রেখে এবং জুলাই যোদ্ধাদের যেই মামলা চলতেছে বা জুলাই আন্দোলনের যে মামলাগুলি চলতেছে বা জুলাই হত্যাযজ্ঞের যে মামলাগুলি চলতেছে, কোনো ক্রমেই যেন সেই মামলায় কোনো ভাটা না আসে, মামলায় যেন গতি না হারায়, সেই আহ্বান রেখেই আজকের মতো আমি আলোচনা শেষ করছি। শেষে এসে আপনাদের কাছে আহ্বান রাখছি যে আমার এই আলোচনায় আপনাদের যদি কোনো দ্বিমত থাকে,
কোনো পরামর্শ থাকে বা আমার বিরুদ্ধে গিয়েও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মন্তব্য জানাইতে পারবেন। আপনার জন্য কমেন্টের বক্স খোলা থাকবে ইনশাল্লাহ।